ঈদ মোবারক। অর্থাৎ ঈদ উল ফিতর গত হয়েছে, কিন্তু আমাদের ঈদের আনন্দ থেকেই যাবে। মেরা পিঠা দিয়ে রাখছে, অর্থাৎ চুপ, মাই খাবে কিন্তু আওয়াজ করবে না। কেন কি চুপ থাকবে? দেখিয়ে দিয়েছে। থেকে আসতে চলেছে এক বিশাল সারপ্রাইজ চমক। আগামী দিনে এমন এক দৃশ্য দেখা যেতে পারে পুরো ফলাফলটাই বদলে দেবে। রীতিমতো বিদ্রোহ শুরু হয়ে গেছে। কড়া ভাষায় বলে দিয়েছেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ অনেক হয়েছে, এবার থামুন। দর্শক, একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। বিএনপি যতই উল্টাপাল্টা কথা বলুক, উল্টাপাল্টা কাজ করুক, জামাতের রাজপথের আন্দোলনের চাপে পিষ্ট হয়ে জাতীয় সংসদে এই জামাতের দাবি পূরণ করবে। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করে। অতীতে যে যা কথা দিছে কোনো কথাই তো রাখতেছে না, কেউ কোনো কথা রাখে নাই। প্রত্যেকের ভিডিও আছে, আমার কাছে আছে ভাই, প্রত্যেকে যা যা কথা দিছে একটা কথা রাখে নাই। তারা শহীদি রক্তের সাথে বেঈমানি করেছে, তারা শহীদ পরিবারদের সাথে গাদ্দারি করেছে। তাদের জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে চুলাই বিক্রি হবে না। যে লঙ্কায় যায় সে রাবণ হয়, এটা তো আমরা অনেক শুনেছি, কিন্তু সেই রাবণ হওয়ার জন্য তো টাইম লাগে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে 2 মাস হয়েছে, অলরেডি তারা রাবণ হয়ে গেছে, যেটা শেখ হাসিনার লাগছিল 2-3 বছর। দেখুন, আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাস করতে পারছে। একটা জীবন আল্লাহ দিয়েছেন, লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা লাজিম মাথা নত করব না। আমরা একটা ভোটের অধিকার চাচ্ছি। আমরা তো ভোট দিছি, আপনারা 51% ভোট পাওয়া পাওয়ারে চলে গেলেন, আর আমরা যে প্রায় 70% ভোট দিলাম, সেটার পাওয়ারটা কোথায়? আমাদের পাওয়ারটা ছিনিয়ে নিয়ে গেলেন। অগস্ট একটি দানবের মৃত্যু হয়েছে, কিন্তু 8 মাস পর আজ মধ্যরাতের নিস্তব্ধতায় কান পাতলে কি শুনতে পান সেই একই পুরনো বুটের শব্দ? ক্ষমতার অলিন্দে যখন জুলাই সনদকে ছিঁড়ে ফেলার নীল নকশা তৈরি হয়, যখন গুম প্রতিরোধ অধ্যাদেশকে দাফন করার আয়োজন চলে, তখন বুঝতে হবে ইতিহাসের চাকা আবার উল্টো ঘুরছে। তারেক রহমান কি কেবলই একটি নাম, আর ক্ষমতার আসল রিমোট কন্ট্রোল কি অন্য কারো পকেটে? আজ আমরা এমন এক সত্যের ব্যবচ্ছেদ করব যা শোনার পর আপনি হয়তো ভাববেন 24-এর অভ্যুত্থান কি তবে অসমাপ্ত থেকে গেল? সাবধান, পতন রেখা আঁকা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। জাতীয় সংসদের গম্বুজ আজ আর আইন প্রণয়নের পবিত্র জায়গা নয়, বরং হয়ে উঠেছে এক গোপন ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। গত কয়েকদিন ধরে সংসদের ভেতরে সরকারি এবং বিরোধী দলের নেতাদের মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, তাকে কি কেবলই বিতর্ক বলবেন, নাকি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র? জুলাই সনদ, যা হবার কথা ছিল নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর, আজ তা নিয়ে চলছে নির্লজ্জ দড়ি টানাটানি। একদিকে দেশের 70% মানুষের আকাঙ্ক্ষা আর গণভোটের রায়, অন্যদিকে সরকারের আমলাতান্ত্রিক জটিলতা আর আইনি বৈধতার প্রশ্ন। অনুসন্ধান বলছে সরকারের ভেতরে থাকা একটি বিশেষ সিন্ডিকেট চায় না এই সনদ বাস্তবায়িত হোক, কারণ এই সনদ বাস্তবায়িত হওয়ার অর্থ হল পুরনো ফ্যাসিবাদের চিরস্থায়ী মৃত্যু, আর সেই মৃত্যু হলে বর্তমান সরকারের ভেতর লুকিয়ে থাকা মিনি হাসিনাদের অস্তিত্ব বিপন্ন হবে। ক্ষমতার এই দম্ভই প্রমাণ করে যে পতনের প্রথম ধাপে তারা ইতিমধ্যেই পা দিয়ে ফেলেছে। রাজনীতির মঞ্চে যখন রাগঢাক শেষ হয়ে যায়, তখন বেরিয়ে আসে কঙ্কাল। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যখন মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দেন, তখন সেই শব্দগুলো কেবল বিএনপি সরকারের কানে নয়, বরং ক্ষমতার ভিত কাঁপিয়ে দেয়। তিনি অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলেছেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। একটু ভাবুন তো, কেন একজন সংসদ সদস্যকে নিজের সরকারের আমূল পরিবর্তন নিয়ে এতটা সোচ্চার হতে হলো? কারণ তিনি দেখতে পাচ্ছেন সিজন আর চেয়ার পরিবর্তনের সাথে সাথে সরকারের মেন্টালিটি বা মনস্তত্ত্ব বদলে গেছে। যে কোনো সরকারের পতনের সবচেয়ে বড় লক্ষণ হলো যখন তারা নিজেদের অজেয় ভাবতে শুরু করে। হাসনাত আব্দুল্লাহর ভাষায়, সরকার যদি স্ট্রাকচারাল রিফরমেশন বা কাঠামোগত পরিবর্তন থেকে সরে আসে, তবে 2024 আবারও হবে। এই আবারও হবে বাক্যটি কোনো সম্ভাবনা নয়, এটি একটি গাণিতিক সত্য। যারা রাজপথে রক্ত দিয়ে এসেছে, তারা কেবল একজন ব্যক্তিকে সরিয়ে অন্য একজনকে বসাতে আসেনি। তারা যদি দেখে পুরনো সিস্টেম অটুট আছে, তবে সেই রাজপথ আবার উত্তাল হতে কতক্ষণ। এবার আসা যাক আজকের সবচেয়ে স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর তথ্যে। বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো কূটনৈতিক ভাষা নেই। হাসনাত আব্দুল্লাহ যা বলেছেন তা এদেশের কোটি কোটি মানুষের বুকের ভেতরে চেপে রাখা দীর্ঘশ্বাস। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, তারেক রহমান আসলে নামে প্রধানমন্ত্রী, কিন্তু আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। এই একটি বাক্য পুরো রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে উলঙ্গ করে দিয়েছে। ক্ষমতার এই দ্বৈত শাসন বা ডিপ স্টেট থিওরি যখন কোনো রাষ্ট্রে কার্যকর হয়, তখন সেই রাষ্ট্রের পতন অনিবার্য হয়ে পড়ে। সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে অত্যন্ত দাম্ভিকতার সাথে জুলাই সনদের বিরোধিতা করছেন, তিনি কি তবে সেই অদৃশ্য শক্তির প্রতিনিধি যারা বাংলাদেশকে আবার সেই পুরনো আয়নাঘরের সংস্কৃতিতে ফিরিয়ে নিতে চায়? তারেক রহমান কি সত্যিই নিজের দলের এই কট্টরপন্থী এবং সুবিধাভোগী সিন্ডিকেটের কাছে জিম্মি? যদি তাই হয়, তবে এই সরকারের পতন কেবল রাজপথের শক্তিতে নয়, বরং নিজেদের ভেতরের এই ক্ষমতার লড়াইয়েই ত্বরান্বিত হবে।
হবে। অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সাহসী পদক্ষেপে দুটি অধ্যাদেশ জারি করেছিল, বিচার বিভাগের স্বাধীনতা এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ। কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেই এই দুটি অধ্যাদেশকে বাতিলের তালিকায় কেন রাখল? উত্তরটা অত্যন্ত সহজ এবং ভয়ঙ্কর। যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তবে সরকার চাইলেই বিরোধী পক্ষকে দমন করতে পারবে না। আর যদি গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকর হয় তবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে হাওয়াই মিঠাই করে দেওয়ার সেই পুরনো খেলা বন্ধ হয়ে যাবে। হাসনাত আব্দুল্লাহর ভাষায়, মানবাধিকার কমিশনকে যখন মন্ত্রণালয়ের খাঁচায় বন্দী করা হয় তখন তদন্তের ভার যায় পুলিশের হাতে। অর্থাৎ যে পুলিশ জুলাই মাসে গণহত্যা চালিয়েছে তারাই এখন সেই হত্যার বিচার করবে। এই প্রহসন যখন একটি সরকার অবলীলায় চালিয়ে যায় তখন বুঝতে হবে সেই সরকারের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। জনগণের সাথে এমন বিশ্বাসঘাতকতা ইতিহাসের কোনো স্বৈরাচারকে টিকিয়ে রাখতে পারেনি, এই সরকারকেও পারবে না। সংসদ এখন মেজরিটির দম্ভে অন্ধ, কিন্তু ইতিহাসে কি কখনো সংখ্যা দিয়ে বিপ্লবকে ঠেকানো গেছে? হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণভাবে একটি বিষয় তুলে ধরেছেন। বিএনপি এখন মেজরিটির বড়াই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন থেকে পিছিয়ে যাচ্ছে। তারা ভাবছে সংসদে তাদের আসন সংখ্যা বেশি মানেই তারা যা খুশি তাই করতে পারবে। কিন্তু ক্ষমতার এই অন্ধত্বই যে কোনো সরকারের পতনের প্রথম সংকেত। শেখ হাসিনাও ভেবেছিলেন তার হাতে প্রশাসন আছে, বন্দুক আছে আর মেজরিটি আছে, কিন্তু 24-এর জেনজি প্রজন্ম প্রমাণ করে দিয়েছে যে বন্দুকের নলের চেয়ে ন্যায়ের দাবিতে উত্তাল রাজপথ অনেক বেশি শক্তিশালী। আজ যখন বর্তমান সরকার জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিয়ে পুরনো ফ্যাসিবাদী সংবিধানে ফিরে যেতে চাইছে তখন তারা আসলে নিজেদের অজান্তেই আরেকটি অভ্যুত্থানের পথ প্রশস্ত করছে। হাসনাত আব্দুল্লাহর একটি কথা আজ কোটি কোটি তরুণের মনে গেঁথে গেছে। হাসিনা কোনো ব্যক্তি নয়, এটি একটি আইডিয়া, একটি সিস্টেম। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু হাসিনার তৈরি করা সেই প্রশাসনিক কাঠামো, সেই পেটুয়া পুলিশ বাহিনী আর সেই পকেটস্থ বিচার বিভাগ কি বদলেছে? উত্তর হলো না। হাসনাত আব্দুল্লাহর মতে বর্তমান সরকার যদি এই হাসিনা উৎপাদন পদ্ধতি অক্ষত রাখে তবে সেখানে যে কেউ বসে দ্বিতীয় শেখ হাসিনা হয়ে উঠতে পারেন। তিনি আজ যে অভিযোগটি করেছেন তা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। যারা আজ জুলাই বিপ্লবের বিরোধিতা করছেন তারা আসলে এই পুরনো সিস্টেমের সুবিধাভোগী। তারা চায় না রাষ্ট্র কাঠামো আমূল পরিবর্তিত হোক, কারণ সিস্টেম বদলালে তাদের ব্যক্তিগত ক্ষমতার মরীচিকা ভেঙে পড়বে। এই সুবিধাভোগী মানসিকতাই আজ সরকারের পতনকে ত্বরান্বিত করছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো সরকারের ভেতরের একটি অংশ এখন আন্দোলনকারী ছাত্রদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। যে ছাত্ররা রক্ত দিয়েই গদি এনে দিয়েছে আজ তাদেরকেই মেজরিটির দোহাই দিয়ে দমিয়ে রাখা হচ্ছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই হুঁশিয়ারি কি কেবল একটি রাজনৈতিক ভাষণ নাকি এটি সরকার পতনের পূর্বাভাস? এই বিস্ফোরক বিশ্লেষণের চূড়ান্ত এবং সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি দেখার আগে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন। ফিরে আসা যাক গুম প্রতিরোধ অধ্যাদেশের প্রসঙ্গে। কেন বিএনপি সরকার এই অধ্যাদেশটি বাস্তবায়ন করতে ভয় পাচ্ছে? হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সাহসিকতার সাথে প্রশ্ন তুলেছেন, মানুষ এমন একটি রাষ্ট্র চেয়েছিল যেখানে মাঝরাতে কাউকে তুলে নিয়ে যাওয়া হবে না, কিন্তু বর্তমানের পরিস্থিতি কি? গুম হওয়া ব্যক্তিদের পরিবারের হাহাকার আজও আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে, অথচ সরকার এই অধ্যাদেশটি বাতিল করার পায়রা করছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো তারা আয়নাঘরের সেই অন্ধকার প্রকোষ্ঠগুলোকে পুনরায় সচল রাখতে চায়। তারা চায় পুলিশ বাহিনীকে আবারও রাজনৈতিকভাবে ব্যবহার করতে। হাসনাত আব্দুল্লাহর মতে যদি মানবাধিকার কমিশন স্বাধীন না হয় এবং তদন্তের ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকে তবে জুলাই অভ্যুত্থানের কোনো মূল্যই থাকবে না। এই অবিচার আর কতদিন? পতনের ঘণ্টাধ্বনি কি তারা শুনতে পাচ্ছে না? রাজনীতির অলিন্দে গুঞ্জন এখন তুঙ্গে। তারেক রহমান কি সত্যি দলের নিয়ন্ত্রক? হাসনাত আব্দুল্লাহ যখন বলেন তারেক রহমান আসলে নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ, তখন সেটি আর গোপন সত্য থাকে না। আমরা দেখেছি তারেক রহমান লন্ডন থেকে বারবার সংস্কারের কথা বললেও ঢাকায় সালাউদ্দিন আহমেদরা অত্যন্ত দাম্ভিকতার সাথে সেই সংস্কার প্রস্তাবগুলোকে নস্যাৎ করে দিচ্ছেন। সংসদ নেতা যখন সংবিধান সংশোধনের প্রশ্নে আগ্রাসী অবস্থান নেন তখন বুঝতে হবে সরকারের ভেতরের একটি ডিপ স্টেট সিন্ডিকেট তারেক রহমানকে জিম্মি করে ফেলেছে। ক্ষমতার এই ভারসাম্যহীনতাই নির্দেশ করে যে এই সরকার যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণভাবে হুঁশিয়ারি দিয়েছেন, মেজরিটি দিয়ে আটকানোর সুযোগ নেই। অর্থাৎ সরকার যদি মনে করে প্রশাসন আর পুলিশের বন্দুক দিয়ে তারা আন্দোলন দমাতে পারবে তবে তারা শেখ হাসিনার সেই ঐতিহাসিক ভুলটি পুনরায় করছে। প্রতিটি অনুচ্ছেদ আজ সাক্ষ্য দিচ্ছে তরুণদের এই পুঞ্জীভূত ক্ষোভ যখন আবার রাজপথে আছড়ে পড়বে তখন এই মেজরিটির দেয়াল খড়কুটোর মতো উড়ে যাবে। পতনের পথটি তারা নিজেরাই প্রশস্ত করেছে জনগণের সাথে বিশ্বাস ভঙ্গ করে। চোরকে যখন নিজের চুরির তদন্ত করতে দেওয়া হয় তখন বিচার পাওয়া তো দূরের কথা, অপরাধের সব আলামত মুছে ফেলা হয়। হাসনাত আব্দুল্লাহর এই বিস্ফোরণ আজ প্রতিটি ঘরে ঘরে বিদ্রোহের আগুন ছড়াচ্ছে। একজন রানিং প্রধানমন্ত্রী যদি তার নিজের মন্ত্রীদের কাছেই জিম্মি থাকেন তবে সেই রাষ্ট্রের পতন স্রেফ সময়ের ব্যাপার। সালাউদ্দিন আহমেদ যখন সংসদে দাঁড়িয়ে দম্ভের সাথে বলেন যে সংস্কারের প্রয়োজন নেই তখন তিনি আসলে তারেক রহমানের নেতৃত্বকেই চ্যালেঞ্জ করছেন। হাসনাত আব্দুল্লাহর এই সত্য উচ্চারণ আজ দেশের কোটি মানুষের মনের কথা। হাসনাত আব্দুল্লাহ তাতে পৌঁছে
অর্থাৎ বৈশ্বিক বাস্তবতায় দাম বাড়াটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কেন শুরু থেকেই ধাপে ধাপে দাম সমন্বয় না করে এতদিন কৃত্রিম ভাবে দাম ধরে রাখলো এবং এমন হাহাকার তৈরি করলো যে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলো। এই সিদ্ধান্তের পেছনে মূলত রাজনৈতিক হিসেব কাজ করেছে। 2 দশক পর ক্ষমতায় এসে সরকার সম্ভবত বা বিএনপি সম্ভবত প্রথম ধাক্কাতেই জনগণের অসন্তোষের মুখে পড়তে চায়নি, তাই বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে দাম স্থির রাখার চেষ্টা করেছে। কিন্তু এই ভর্তুকির পরিমাণ যে কয়েক লাখ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে, সেটি অর্থনীতির উপর এক বিশাল চাপ তৈরি করেছে। আরো বড় সমস্যা হলো এই কৃত্রিম স্থিতিশীলতা বাজারে অস্বাভাবিক আচরণকে ভেঙে দিয়েছে। যখন মানুষ বুঝেছে সামনে দাম বাড়বে, তখন শুরু হয়েছে প্যানিক বাইং। যার যতটুকু দরকার তার চেয়ে বেশি তেল কিনেছে। বিএনপির নেতারা বন্দুক ধরে তেলের মজুদ বাড়িয়েছে। অসৎ ব্যবসায়ীরা তেল মজুদ করেছে। পেট্রোল পাম্পগুলো ভবিষ্যতে বেশি দামে বিক্রির আশায় সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে বাজারে যে সংকট তৈরি হয়েছে সেটি প্রকৃত সংকট নয়, বরং কৃত্রিম ভাবে তৈরি করা এক ধরনের বিশৃঙ্খলা। লক্ষণীয় বিষয় হচ্ছে, কোথাও কিন্তু সম্পূর্ণভাবে তেল শেষ হয়ে যায়নি। 2 দিন দেরি হলেও মানুষ তেল পেয়েছে। এর মানে সরবরাহে ঘাটতি ছিল না, বরং চাহিদা এবং বাজারে আচরণগত একটা সংকট সৃষ্টি করার ছিল মূল সমস্যা। এবং বিএনপি ব্যবসায়ীরা প্রথম 2 মাসেই, অর্থাৎ প্রথম রাতেই বেড়াল মেরে নির্বাচনের খরচ তুলে নেওয়ার জন্য এই তেলকে টার্গেট করেছে। এই প্রেক্ষাপটে সরকারের দাবির সঙ্গে মাঠের বাস্তবতার ফারাক আরো স্পষ্ট। সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বারবার বলেছে যে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছে। মন্ত্রী বলেছে, প্রতিমন্ত্রী বলেছে, কে বলেনি বলেন? কিন্তু বাস্তবে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল থেকে ময়মনসিংহ সব জায়গায় পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, কোথাও পাম্প বন্ধ, কোথাও কয়েক ঘন্টার জন্য তেল শেষ। এবং এখন তো নাকি তেলের জন্য অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে, মানে মানুষকে বলা হয়েছে যে আপনি এতটুকু তেল নিতে পারবেন মোটরসাইকেল ওয়ালাদের। মানুষ 8 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছিল না। এই আসমান জমিন পার্থক্য প্রমাণ করে সমস্যাটা সরবরাহের নয়, বরং এটি পরিকল্পিত অব্যবস্থাপনা এবং কালোবাজারের ফল। একথা আমি আগেই বলেছিলাম, শুরুতে বলেছিলাম, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি। সরকার ঘনিষ্ঠ উপদেষ্টারা কিছুদিন আগেও বলেছিলেন যে অন্তত এপ্রিল মাসে তেলের দাম বাড়বে না। ইউটিউব করতে করতে এমন হয়ে গেছিল যে আসলে কি থেকে কি বলছেন নিজেও বুঝতে পারছিলেন না। এবং উপদেষ্টা নিয়োজিত হয়েছেন মানে ইউটিউব করে, এই ফলে তাকে তো আসলে কিছু না কিছু বলতে হবে। আমি ডক্টর জাহিদের কথা বলছি। কিন্তু এপ্রিলের মাঝামাঝি এসেই হঠাৎ করে সব ধরনের জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়ানো হলো। অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন সব ক্ষেত্রেই এক লাফে বড় ধরনের বৃদ্ধি। এই আকস্মিক সিদ্ধান্ত বাজারে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে এবং যারা আগে থেকে মজুত করছিল তারা রাতারাতি বিপুল মুনাফা করার সুযোগ পেয়েছে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়াটি কি শুধু নীতিগত ব্যর্থতা, নাকি এর পেছনে সুপরিকল্পিত ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে? সাধারণ মানুষের মধ্যে এখন যে ধারণা তৈরি হয়েছে তা হলো কৃত্রিম সংকট তৈরি করে পরে দাম বাড়ানো, দাম বাড়িয়ে সেই মজুদ তেল উচ্চ মূল্যে বিক্রি করা হয়েছে এবং এর মাধ্যমে যে নির্বাচনী খরচ সেই কয়েকদিন আগে করেছে বিএনপি মানে নেতারা, সেই খরচ তুলে নেওয়া হয়েছে। এই অভিযোগ হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করছে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে মজুদের রেকর্ড থাকার পরও বাজারে হাহাকার তৈরি হয়েছে, তখন বিষয়টি আরো সন্দেহজনক হয়ে উঠছে। যদি সত্যি পর্যাপ্ত মজুদ থাকতো তাহলে সংকট কেন? আর যদি সংকট না থাকে তাহলে এই লম্বা লাইন, পাম্প বন্ধ, তেল না পাওয়ার অভিযোগগুলো কোথা থেকে আসলো? এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো সরবরাহ চেইনের কোথাও ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ানক প্রভাব পড়েছে কৃষি খাতে। বড় মৌসুমে যখন সেচের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে, তখন ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ, একটা যে সংকট তৈরি হয়েছে কৃষকদের জন্য, এটা এক ধরনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন কৃষককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অল্প পরিমাণ ডিজেল সংগ্রহ করতে হচ্ছে। সেচ খরচ বেড়ে গেছে, ট্রাক্টর চালানোর খরচ বেড়েছে, সার এবং শ্রমিকের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষক এখন লাভ তো দূরের কথা, লোকসানের মুখে পড়েছে। আর এটা কৃষকের শুধু ব্যক্তিগত ক্ষতি বলে মনে করেন?
এটা আসলে সরাসরি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার উপর আঘাত। যখন উৎপাদন খরচ বেড়ে যায় এবং কৃষক নিরুৎসাহিত হয়, তখন সামগ্রিক উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। গত প্রায় 2 দশকে এমন পরিস্থিতি দেখা যায়নি বাংলাদেশে, যা বর্তমান সংকটের গভীরতাকে কেউ বুঝতে চাইলে বুঝতে পারে, না বুঝতে চাইলে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। সব মিলিয়ে এই জ্বালানি সংকট এবং মূল্য বৃদ্ধি একটা ভয়ঙ্কর, বৃহত্তর, ভয়াবহ চিত্রের অংশ। এখানে একদিকে আছে সরকারের দুর্বলতা, অন্যদিকে আছে সিন্ডিকেট ভিত্তিক বাজার নিয়ন্ত্রণ। সরকার কিছু কিছু ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ মজুদ জব্দ করেছে ঠিকই, বা দেখিয়েছে ঠিকই, কিন্তু মূল খেলোয়াড়রা বিএনপির নেতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ধারণা আরো শক্ত হয়েছে যে ক্ষমতাসীনদের অনেকেই এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আর বিএনপি ক্ষমতায় এলেই এরকম সারের সংকট, তেলের সংকট এগুলো দেখা দেয়। কেন বলেন তো? বিদ্যুৎ সংকট তো আছেই। আপনি কয় ঘন্টা বিদ্যুৎ পান আপনি একটু লিখবেন নিচে। বাংলাদেশে আপনি এখন কয় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন সেটা একটু আপনি কমেন্টে লিখবেন দয়া করে। সবচেয়ে বড় সমস্যা হলো এই সরকারের জবাবদিহিতার অভাব। একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে জনগণের কাছে দায়বদ্ধতা কম, এবং সেই সুযোগেই এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন খরচ বাড়বে, এখন পণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে। সব মিলিয়ে এর প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে, অর্থনীতি ভয়ঙ্কর ভাবে মুখ থুবড়ে পড়বে। তার শেষ পর্যন্ত সরকার প্রথমে কৃত্রিম ভাবে দাম ধরে রাখার চেষ্টা করছে বা দেখালো মানুষকে, বাজারকে বিকৃত করলো, তারপর হঠাৎ করে দাম বাড়িয়ে পরিস্থিতিকে আরো অস্থির করে তুললো। এর মধ্যে কয়েক লাখ কোটি টাকার ভর্তুকি নষ্ট হয়েছে, বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী বিপুল পরিমাণে টাকা বানিয়েছে। এখন দাম বাড়ার পর হয়তো সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, লাইন কমে আসবে, কিন্তু ততক্ষণে যে ক্ষতি হওয়া তা তো হয়ে গেছে। এই পুরো ঘটনা প্রবাহ স্পষ্ট করে যে জ্বালানি নীতি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি রাজনৈতিক প্রজ্ঞা, প্রশাসনিক সক্ষমতা, দেশপ্রেম, মানুষের প্রতি প্রতিশ্রুতি, নৈতিকতার পরীক্ষা। সেই পরীক্ষায় এই তারেক রহমানের সরকার ডাহা ফেল করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করতে চাইলে করতে পারেন, কিন্তু কিছুদিন পরে যখন বুঝবেন যে কি কারসাজিটা হয়েছে, এই খবর তো বেরোবে। এখন অবশ্য প্রথম আলো, ডেইলি স্টার এইসব খবর করবে না, কারণ তাদের তো গ্রেফতারের ভয় আছে। 1/11 ভয় দেখিয়ে তাদেরকে গ্রেফতার করা হতে পারে, সুতরাং তারা এইসব এখন আর ডেইলি স্টার, প্রথম আলো তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, ভুলে গেছে সেসব। ভালো থাকবেন সবাই।